তো আমরা একটা টেমপ্লেট দেখতে পাচ্ছি এখানে, আমরা ফটোশপ দিয়ে ওপেন করছি। ওইটা হচ্ছে পিএনজি ফাইল। এটা পিএসডি না, পিএনজি। তো আমরা পিএনজি থেকে কিভাবে এসটিএমএল করতে পারি, যেভাবে দেখতে পাচ্ছি একদম হুবহু কিভাবে একটা টেমপ্লেট আমরা এসটিএমএল এ কনভার্ট করতে পারি, ওইটা আজকে দেখবো। বিশেষ করে যারা বিগিনার তাদের মনোযোগটা বেশি রাখতে হবে ক্লাসে। তো আমরা জানি প্রজেক্ট শুরু করতে আমাদের কিছু ফাইল ফোল্ডারের প্রয়োজন হয়। index.html, তারপর style.css, ইমেজ, যেহেতু অনেক অনেক ইমেজ আছে এখানে, তো ইমেজ ইউজ করতে হবে আমাদের। দেখেন তিনটার মতো ইমেজ আছে, তিনটা ইমেজ আমাদের ইউজ করতে হবে, একটা লগো আছে। তো ওইটার জন্য আমরা কি করলাম, একটা ইমেজ ফোল্ডার রেখে দিলাম। ইমেজগুলো আমরা ইমেজ ফোল্ডারে রেখে দিব। ওকে, আমাদের সিএসএস ফাইলটাও কিন্তু লিঙ্ক আপ করা আছে এখানে। আমরা স্টার্ট করতে পারি। আচ্ছা, এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন বা যদি না বুঝার কিছু কিছু নেই ওইখানে। 10 নম্বর ক্লাসে এতক্ষণই আমরা যতটুকু করলাম, যে ইন্ডেক্স, সিএসএস ফাইল, ইমেজ ফোল্ডার, ওগুলা নিয়ে কারোর কোনো প্রবলেম থাকার কথা নেই। এরপরে যদি কোনো প্রবলেম থাকে বলতে পারেন, সমস্যা নেই। তো আমরা ওই টেমপ্লেটটাতে প্রথমেই দেখতে পাচ্ছি হেডার পার্ট আছে, তাই না? তো আমরা প্রথমে একটা টেমপ্লেট যখন শুরু করব, টেমপ্লেট শুরু করার আগে আমরা কিছু জিনিস দেখে নিব অ্যাকচুয়ালি। ওই টেমপ্লেটটা একটা যে কিভাবে ডিজাইনটা কেমন এবং কতটা সেকশন আছে, কোন ফন্টগুলো ইউজ করা হয়েছে, কোন কালার ইউজ করা হয়েছে, ওই জিনিসগুলো প্রথমে দেখে নিব। ঠিক আছে? দেন আমরা যদি কি করি, প্রজেক্টটাতে কাজ শুরু করি, আমরা দেখো দ্রুত কাজটা শেষ করতে পারবো। তো আমরা প্রথমে কিছু জিনিস কালেক্ট করে নিতে পারি। ঠিক আছে? ওই টেমপ্লেটটা থেকে কিছু জিনিস কালেক্ট করে নিতে নিতে পারি। তো কি কালেক্ট করব? এখানে দেখতে পাচ্ছি কালারটা আছে, কালার কালেক্ট করব। তো আমরা চাইলে কালারটা শুরুতেই কালেক্ট করে নিতে পারি, অথবা পরবর্তীতে যখন ইউজ করব তখনই আমরা কি করতে পারি, নিতে পারি, পিক করতে পারি। তো একটা জিনিস করতে পারি আমরা, তো যেহেতু একদম সিম্পল একটা প্রজেক্ট, ছোট্ট একটা প্রজেক্ট, এখানে দুটা কালার ইউজ করা হয়েছে। তো আমরা চাইলে নিতে পারি, নাও নিতে পারি। এটা পরবর্তীতে যখন ওই কালারটা ইউজ করবো, ওইখান থেকে জাস্ট কপি করে আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে এখানে ফন্ট, এখানে টেমপ্লেট শুরু করার আগে যে কাজগুলো করতে হয়, ওইটা হচ্ছে প্রথমে হচ্ছে কালার, কোন কালার ইউজ করা হয়েছে কালারগুলো কালেক্ট করে নেবেন। দেন কোন ফন্টগুলো ইউজ করা হয়েছে ওইটা একটু দেখে নেবেন। দেন যদি গুগল ফন্টে থাকে, গুগল ফন্ট থেকে লিঙ্ক আপ করে নেবেন। যদি গুগল ফন্টে না থাকে তাহলে ডাউনলোড করে ওইটা লিঙ্ক আপ করে নেবেন। কিভাবে ফন্ট ডাউনলোড করে কাস্টম ভাবে ইউজ করতে হবে ওয়েবসাইট, ওইটা হয়তো দেখানো হয় না, দেখাবো নেক্সট কোনোদিন। তো যদি গুগল ফন্টে থাকে ওই ফন্টটা, তো গুগল ফন্ট থেকে আমরা লিঙ্ক আপ করে নেবো ইজিলি। যদি না থাকে তাহলে আমরা অন্য একটা ওয়েতে করবো, এটা দেখ মানে সমস্যা নেই। তো এখানে তো আমরা কোন ফন্ট ইউজ করা হয়েছে এক্স্যাক্টলি কি করতে পারতেছি না। এটা হচ্ছে একটা আহ, আমার মনে হচ্ছে এটা হচ্ছে রুবটো ফন্ট ইউজ করা হয়েছে। ঠিক আছে? ওইটা রুবটো, ওইটাও রুবটো, দুইটা হচ্ছে সেন্স ফন্ট। ওকে, তো আমরা রুবটোই একটা আন্দাজ করে রুবটোটা ইউজ করে নিতে পারি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? কারণ যদি ওইটা পিএইচডি হইতো, পিএইচডি হইলে কিন্তু আমরা যখন ওইটাতে ক্লিক করতাম, টিতে ক্লিক করতাম, ক্লিক করার পরে যদি ওইখানে এসে কি করতাম, ওইটা ছেড়ে দিতাম, দেন বোঝা যাইতো যে ওইটা কোন টাইপের ফন্ট। ঠিক আছে? ওইখানে ফন্টের নামটা দেখতে পাইতাম। কিন্তু ওইটা তো এখন হচ্ছে না, কারণ এটা তো জেপিজি ফাইল, তাই না, বা পিএনজি ফাইল হচ্ছে না। তো আমার মনে হচ্ছে এটা রোবটো ফন্ট। আর কেউ কি বুঝতেছেন ওইটা কোন ফন্ট? ওইটা যারা ডিজাইন নিয়ে কাজ করেন তারা হয়তো বোঝার কথা ওইটা কোন ফন্ট। কি ফন্ট ওইটা? কারো কি আইডিয়া আছে? হ্যাঁ, রোবটো,
রোবটের মতোই তো, আমরা রোবটও দিয়ে করে নেব, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা কালার পাইলাম। কালার কিভাবে পিক করব একদম ইজিলি দেখেন। ওইখানে দেখেন আই ড্রপার নামে একটা কি আছে, আই ড্রপার নামে একটা টুলস আছে ফটোশপের। আই ড্রপার দিয়ে আমরা পিক করতে পারি। ধরুন আই ড্রপার সিলেক্ট করার পর আমরা যদি ওইখানে কি করি, ক্লিক করি, দেখবেন ওইখানে যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডে, কালারটা ওইখানে চলে আসবে ফরগ্রাউন্ড কালারে, ঠিক আছে। দেন এখান থেকে ওই যে কালার কোড আছে ওই কোডটা ইউজ করে নিব। যদি 8 GB ইউজ করতে তাহলে ওই 3টা ভ্যালু ইউজ করব, আর যদি আমরা হেক্সাডেসিমাল কোডটা ইউজ করি ওইটা ইউজ করব, আর যদি এইচএসএল ইউজ করি ওইটা, ঠিক আছে। সিএমওয়াই কে হচ্ছে ওইটা। তো সিএমওয়াই কে অবশ্য সাপোর্ট করে না ওয়েবে, শুধু 8 GB ইউজ করতে পারবেন অথবা হেক্সাডেসিমালটা ইউজ করতে পারবেন। আচ্ছা, ধরেন ওই নিচে যে একটা কালার আছে সেকশনে, ওইটা পিক করব। তো কিভাবে পিক করব, আই ড্রপার সিলেক্ট করব, দেন ওইখানে ক্লিক করব। দেখেন ক্লিক করার সাথে সাথে ওইখানে কালারটা কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এখন কি আবার জয়েন হচ্ছে ক্লাসে। তো আই ড্রপার দিয়ে আমরা কি করতে পারি, কালার পিক করতে পারি, অথবা যদি আই ড্রপার আমরা সিলেক্ট নাও করি, আমরা যদি ওইখানে যে ফরগ্রাউন্ড কালার যেটা আছে ওইটাতে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন একটা একটা উইন্ডো অথবা পপ আপ চলে আসছে। তো ওইখান থেকে আমরা ওইখানে ক্লিক করলে ওই কালারটা ওইখানে সিলেক্ট হবে। যদি ওইটাতে ক্লিক করি, দেখেন ওই কালারটা ওইখানে সিলেক্ট হয়েছে। তো যদি ওই টেক্সটের উপর ক্লিক করি, টেক্সটের যে কালার ওইটা ওইখানে আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো ওইটা হচ্ছে কালার পিক করা একটা ওয়ে। তো আরেকটা হচ্ছে আমরা সফটওয়্যার দিয়ে করে নিতে পারি। পিক্সি দিয়ে কিভাবে কালার পিক করতে পারি এটা হয়তো দেখাইছি আপনাদের। কালার পিকার কি দেখানো হয়েছে পিক্সিটা? পিক্সি দেখানো হয় নাই? আচ্ছা ঠিক আছে, তাইলে দেখেন এখন কুইকলি 1 মিনিটে আমরা ওইটা দেখে নিতে পারবো, কোনো প্রবলেম নাই। তো পিক্সি নামে একটা সফটওয়্যার আছে, পিক্সি খুবই লাইট একটা সফটওয়্যার। পিক্সি ডাউনলোড লিখে সার্চ দিব। দেখেন netware.com এর ওইটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট। ওইখানে যদি আমরা ক্লিক করি, দেখেন পিক্সি ডাউনলোড, আমি কোনো লিঙ্ক দিব না, কারণ লিঙ্ক দেওয়া যাবে না। লিঙ্ক কেন দেবো, আপনারা একজন ওয়েব ডেভেলপার, সব কিছু লিঙ্ক দিতে হবে কেন, ঠিক আছে। আপনারা সার্চ করে নেবেন, গুগল থেকে সার্চ করে ওইটা নিয়ে নেবেন পিক্সি ডাউনলোড, ঠিক আছে। দেন আমরা ওইখান থেকে জিপটা ডাউনলোড করে নিতে পারি, অথবা পোর্টেবলটাও ডাউনলোড করতে পারি, জিপটাও পারে, যে কোনটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। যে কোনটা ডাউনলোড করার পরে দেখবেন ওইটার ভিতরে ওই ইএক্সি একটা ফাইল আছে। তো ওই ফাইলটাতে ডাবল ক্লিক করবেন, দেখেন আমার ওপেন হুক লিখে আছে কিনা, আমার হয়তো আছে। পিক্সি লিখবেন উইন্ডোজ সার্চ বারে, দেখেন হ্যাঁ ওইরকম একটা ফাইল আছে। ওই ফাইলটাতে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে রান। হ্যাঁ দেখেন, রানে ক্লিক করার পরে দেখেন ওইরকম ছোট্ট একটা পপ আপ আসছে, একদম ছোট্ট। তো দেখেন আমি কার্সারটা যেখানেই নিচ্ছি ওই কালারটা কিন্তু সিলেক্ট হচ্ছে ওইখানে, আমি কার্সারটা যেখানেই নিচ্ছি ওই কালারটা কিন্তু ওইটাতে সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। তো আমরা কপি করব কিভাবে কালার কোডটা, আমাদের কার্সারটা যেখানে আছে ওই কার্সারের নিচে কোন কালার আছে ওই কালার কোডটা কিভাবে কপি করব। আর ওইটার জন্য যে আমরা একটু ইনস্ট্রাকশনে যাই, কিভাবে ইনস্ট্রাকশনে যাবো, দেখেন কার্সারটা ওইটার উপরে নিয়ে আসতেছি। কার্সারটা উপরে নিয়ে আসার পরে দেখেন ওইখানে কন্ট্রোল অল্টার সি কপি HTML, কন্ট্রোল অল্টার এক্স কালার মিক্সার, তারপর কন্ট্রোল অল্টার জেড, দেন ম্যাগনিফায়ার, ঠিক আছে। তো কন্ট্রোল অল্টার সি দিলে জানি আমরা HTML কোডটা কি হবে, কপি হবে। আর কন্ট্রোল অল্টার জেড দেখেন কেমন, কন্ট্রোল অল্টার জেড প্রেস করলাম, কন্ট্রোল অল্টার জেড প্রেস করলাম আমি, না এটা কি আসলো। আচ্ছা ধরেন ওইখানে কন্ট্রোল অল্টার জেড, হ্যাঁ কি হচ্ছে, আমার পিসিটা কোথায় গেল। আমি সফটওয়্যারটা আবার রান করি, পিক্সিটা আবার রান করতেছি, ধরেন ক্লিক করলাম, রান, এই তো আসছে। দেন আমি দেখেন কার্সারটা যেখানে নিচ্ছি ওইখানে হচ্ছে।
ওই কালারটা সিলেক্ট হচ্ছে। তারপর কন্ট্রোল অল্টার সি দিলে কি হবে, ওই যে হেক্সাডেসিমাল যে কোড যেটা আছে HTML এর ওইটা কপি হবে। কপি হয়েছে কিনা কিভাবে বুঝবো, এখানে যদি কন্ট্রোল বি দেই, দেখেন কালার কোডটা কি হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, আমরা অন্য একটা জায়গায় নেই, ওইখানে রাখলাম কার্সারটা, দেন কন্ট্রোল অল্টার সি কপি করলাম, কপি করার পরে আমরা ওইখানে পেস্ট করি, দেখেন আর একটা কোড জেনারেট হয়ে গেছে, মানে ওইটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড আর কি। আমরা তো দেখছি যে হয়তো এতদিন কালার নেম ইউজ করছি, তাই না, রেড গ্রিন ব্লু ইয়েলো ওগুলা ইউজ করছি। তো অ্যাকচুয়ালি সব কালার তো নাম থাকে না, অনেক সময় অনেক লাইট কালার আছে যেগুলো কোড দিয়ে কি করতে ডিফাইন করতে হয়। তো কোডগুলা কিভাবে ডিফাইন করে, একটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড আর একটা হচ্ছে RGB, তারপরে HSL আছে। তো একটু কালার পিকারে গেলে আমরা ওগুলা পেয়ে যাব। আমাদের টপিকটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমরা পিএইচডিটা করতেছি, বাট একটু আলোচনা করিনি কালার পিক নিয়ে, যেহেতু আলোচনা হয় না, ওগুলা আগে আলোচনা হওয়ার কথা ছিল। তো HTML কালার লিখে, শুধু HTML কালার লিখে সার্চ করলাম। হ্যাঁ, WT স্কুলে চলে যাচ্ছে, আমরা ওইখানে যাই, ওইখানে যাওয়ার পর কিছু জিনিস দেখবো। দেখেন ওইখানে কালারের কিছু ভ্যালু দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রেড, ওইখানে যে রেড কালারটা সিলেক্ট করা আছে, এটা হচ্ছে ওইটার নাম হচ্ছে কি রেড। তারপর ওইটার হেক্সাডেসিমাল কোড হচ্ছে 6টা কোড, দেখেন হচ্ছে ওই রেডের কোড হচ্ছে ওইটা হেক্সাডেসিমাল কোড। তারপর RGB কোড কোনটা, RGBটা হচ্ছে ওইটা, তারপর HSL হচ্ছে ওইটা। ঠিক আছে, ওগুলো হচ্ছে ভ্যালু। তো RGB কি, RGB হচ্ছে রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লুর সমন্বয়ে যে কালারটা হয় ওইটা। তো 255 হচ্ছে রেডের, ওইটা হচ্ছে রেড, ওইটা হচ্ছে গ্রিন দেন ব্লু। তো হাইয়েস্ট ভ্যালু হচ্ছে প্রতিটা কালারের, রেড গ্রিন ব্লু প্রতিটা কালারের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কি 255। দেন এর থেকে যদি কম হয় তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওইটাও 255, ওইটা 255। যদি সবগুলা জিরো থাকে তাহলে কোন কালারটা হবে, কালো কালারটা হবে। আর যদি সবগুলো একদম হাইয়েস্ট ভ্যালু থাকে 255 255 255, দেন কি হবে, হোয়াইট কালারটা আসবে। এর কম বেশি যদি কালারগুলো হয় তাহলে দেখবো কালারগুলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তো আমরা ওইটা ইউজ করতে পারি, ওইটা ইউজ করবো, দুইটাই স্ট্যান্ডার্ড। 8 GB করতে পারি, অথবা হেক্সাডেসিমাল কোডটা ইউজ করতে পারি। ওটা হচ্ছে না যায়, ওটা হচ্ছে ওই ওই যে HSL কালারই, বাট ওইটা আহ, একটু 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 কমপ্লিকেটেড। ওইটাতে না যাই আমরা, ওর 8 GB আর ওইটা দিয়ে আমরা কাজ সারতে পারবো। এবং সবাই ওই দুইটা দিয়েই করে, হয়তো 8 GB ইউজ করে, অথবা হেক্সাডেসিমাল কোডটা ইউজ করে, অথবা কালারের নেমটা ইউজ করে। তো কালারের ওয়েবের ক্ষেত্রে কালারের নেম খুবই কম ইউজ হয়, হেক্সাডেসিমালটা ইউজ হয়, 8 GB ইউজ হয়। ঠিক আছে, আহ তারপরে দেখেন কালার কোডটা কেমন হয়। ওইখানে দেখেন ওই যে রেড কালারটা ওইখানে সিলেক্টেড অবস্থায় আছে, রেড কালারটা। তো রেড কালার দেখেন অনেক ভার্সন আছে, লাইট ভার্সন, ডার্ক ভার্সন, তারপর ওই যে মিডিয়াম লাইট, একদম লো লাইট যেগুলো আছে, দেখেন ওগুলো হচ্ছে ডিফারেন্ট 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 কোডে দেখেন কি হয়েছে, শো হইতেছে এখানে। ঠিক আছে, দেখেন প্রতিটার কিন্তু আলাদা আলাদা কোড আছে এখানে। প্লিজ ওয়েট 1 মিনিট করে। তো কালারে দেখেন, আমরা যদি ব্লুতে ক্লিক করি, ব্লু কালারে ক্লিক করার পরে দেখেন ওগুলোর ভ্যালু কিন্তু কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, দেখেন ব্লুর সম্পূর্ণ ভার্সনগুলো এখানে পেয়ে যাচ্ছি আমরা। তো ওইখান থেকে আমরা কালার পিক করতে পারি, আমাদের ইচ্ছা মতো যে কোনো কালার পিক করতে পারি। তারপর ওইখানে থেকে ডান পাশে একটা আছে, ওইটাই আর কি বেসিক্যালি। তারপরে আমরা যদি ডিরেক্ট গুগলে কালার পিকার লিখে সার্চ দিই, কালার পিকার, আমরা দেখো যে গুগল একটা কি দিয়ে দিছে, একটা এক্সটেনশন দিয়ে দিছে আমাদের কালার পিক করার জন্য, যে কোনো কালার পিক করার জন্য। এটা আসছে না, হ্যাঁ এই তো আসছে। এখানে আমাদের ইচ্ছা মতো যে কোনো কালারের ভ্যালুগুলো ইউজ করতে পারবো। 8 GB আছে এখানে, হেক্সাডেসিমালটা ওইখানে আছে। ভাইয়া অন্য সব অ্যাপ থেকে পিক্সিটা আসলেই ভালো।
হ্যাঁ ডেফিনেটলি পিজি দিয়ে অবশ্যই পাঠ্যগুলো দেখালাম আর কি, যদি কাজে লাগতে পারে ওগুলো। এখন অন্য একজন পিসিতে কাজ করতেছেন, এখন যদি আপনি ওইটা ডাউনলোড করে কাজ করবেন তখন হয়তো গুগলের শর্টকাট কিগুলো ইউজ করবেন। ঠিক আছে। আচ্ছা, তো পিক্সি দেখেন ফটোশপ থেকে কিন্তু পিক্সি কি করা যায়, আমরা পিক করতে পারি কালারটা এখান থেকে। আচ্ছা, তো এখানে কালার কোড যে দেখতে পাচ্ছি আমরা, ওই যে হেক্সাডেসিমাল কোড, তারপর 8 জিবি, ওগুলো অ্যাকচুয়ালি কিভাবে জেনারেট হয়, যারা বুঝেন তো বুঝেনি, আর যারা বুঝেন না অন্য একদিন না হয় আলোচনা করবো না। এখন আমাদের টেমপ্লেটটা কাজ করি, টেমপ্লেটে কাজ করি। আচ্ছা, তাইলে কালার কিভাবে পিক করবেন মোটামুটি আইডিয়া হয়ে গেছে সবার, কি বলেন? একটু বলেন তো দেখি, বুঝছেন কি না, না আবার দেখানো লাগবে? সফটওয়্যারের মাধ্যমে করতে পারেন, অথবা যে কোনো এক্সটেনশন ইউজ করে করতে পারেন। গুগলের ক্রমের কিন্তু এক্সটেনশন আছে, কালার জিলা নামে একটা এক্সটেনশন আছে। এই যে ওইটাতে ক্লিক করে দেন, ব্রাউজারের যে কোনো কালার আপনি কি করতে পারবেন। ধরুন এখানে আমরা ওই কালারটা পিক করব, ওইটা না নিয়ে আমরা ওইটা পিক করব কিভাবে, ওই যে কালার জিরাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমি যেখানে এই কালারটা নিচ্ছি ওখানে যদি আমরা ক্লিক করি দেখেন উপরে একটা কোড কপি হয়ে গেছে। এটা হচ্ছে এক্সটেনশনের মাধ্যমে কপি করা, বাট এক্সটেনশন সচরাচর ইউজ করা লাগে না বেশি একটা সময়। বেশি কাজ দেয় যখন ফটো ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, তখন ফটোশপ দিয়ে কালার পিক করো, এটাই একদম ইজি। আপনি এখানে ফটোশপে কালার পিক করা লাগতেছে, তাইলে আপনি ওইখানে কেন যাবেন? বাট এখানে লাগতে পারে অনেক সময়, অনেক কাস্টম ওয়েবসাইট আছে যেগুলা কোনো পিএইচডি টেমপ্লেটও থাকে না, কোনো ভিজুয়াল থাকে না, তখন আপনি আপনাদের মতো করে এই ডিজাইনটা করতে হয়, তখন আপনাদের কালার পিএইচডির প্রয়োজন হয়। ঠিক আছে, অথবা কালার জিলার প্রয়োজন হতে পারে, পিএইচডি অথবা কালার জিলা দুটা থেকে একটা। তো পিএইচডির মতো আরো অনেক সফটওয়্যার আছে, সার্চ করলে পেয়ে যাবেন, বাট পিএইচডিটা হচ্ছে বেস্ট, কারণ এটা হচ্ছে খুবই লাইট একটা সফটওয়্যার, ওইটা দিয়ে করে নিতে পারেন কালার পিক। তো আমরা কন্টিনিউ করি পিএইচডিতে, ওটা ক্লোজ করে নিলাম। তো বলছিলাম আমরা একটা টেমপ্লেট শুরু করার আগে কিছু জিনিস কালেক্ট করে নিব, যে কোন ফন্ট ইউজ করা হয়েছে, কোন কালারগুলো ইউজ করা হয়েছে। ঠিক আছে, তারপরে আমরা প্রতিটা সেকশন একদম কি করে নিব, মানে একটা সামারি দিয়ে দিব যে কিভাবে করতে পারি কাজটা। ধরেন আমরা হেডার পার্টটা এখানে দেখতে পাচ্ছি, মোটামুটি নলেজে থাকে, আমরা হেডার দেখার পরে যদি নলেজে আসে যে ওইটা কিভাবে করব, মোটামুটি নলেজ যদি আসে তাইলে করতে পারবেন, যদি বুঝেন না তাইলে করতে পারবেন না। তো প্রথমে হেডার দেখার পরে আমরা দেখতেছি এখানে 3টা পার্ট আছে, বুঝতে পারছেন কিভাবে, একটু ওগুলা নিয়ে চিন্তা করুন, একটু দেখেন শুনেন। তো হেডার, হেডার একটা ওইটা হচ্ছে কি নেভিগেশন বার অথবা হেডার। ঠিক আছে, তো হেডারে দেখেন তিনটা পার্ট বা তিনটা কন্টেন্ট, এটা হচ্ছে লোগো, তারপরে নেভিগেশন আইটেম গুলো আছে, সার্চ বার আছে, ঠিক আছে, সার্চ ফর্ম যেটা, তো সার্চ ফর্মটা আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে তিনটা ডিপ নিয়ে নিলে হয়ে যাবে, তিনটা ডিবে আমরা একটাতে রাখবো লোগো, আর একটাতে নেভিগেশন করে রাখবো, একটা সার্চ, এরকম। এই তো মোটামুটি আমাদের HTML ফরম্যাটও এরকম সাজাইলেই হয়ে যাবে। তারপরের সেকশন কি, তারপরের সেকশনটা হচ্ছে হিরো সেকশন, এটাকে আমরা ওয়েবসাইটের হিরো সেকশন বলতে পারি। ঠিক আছে, কারণ এটা টপে থাকে, একদম হিরো পজিশনে থাকে, এটা হিরো বলতে পারি আমরা। তো হিরোতে দেখেন কি আছে, জাস্ট একটা টাইটেল আছে, সাব টাইটেল আছে, তারপর একটা বাটন আছে, আর কিছু নাই। টাইটেলের শুরুতে একটা আইকন দেখতে পাচ্ছি আমরা, আইকন আপাতত আমরা ইউজ করব না, কারণ যেহেতু দেখানো হয় না এখন আইকনটা কিভাবে ইউজ করবেন না করবেন, আপাতত ইউজ করব না, আমরা শুধু টাইটেলটা ইউজ করে নেব। ঠিক আছে, আর ওইটা ইউজ করব, এবং বাটনটা একদম ইজিলি। কিন্তু আবার দেখেন সেকশনের উপর নিচে একটা গ্যাপ আছে, গ্যাপটা অবশ্যই দিতে হবে আমাদের। ডানে বামে দেখেন একটা গ্যাপ আছে, দ্যাট মিনস ওইটা যদি আমরা কন্টেনারের ভিতরে নিয়ে নেই প্রতিটা সেকশনকে, তাইলে কিন্তু আমাদের হয়ে যাবে, নির্দিষ্ট একটা ওয়াইডের ভিতরে নিলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে সেকশনে কি আছে দেখেন, ওগুলো একটু রিসার্চ না করলে দেখবেন কাজ করতে লেট হবে। আপনি যদি ফটোশপ দেখার, ফটোশপ বা ওই টেমপ্লেটটা দেখে রিসার্চ না করেন, দেখবেন কাজ করতে পারতেছেন না, তো একটা হইলে আরেকটা হচ্ছে না, তো একটা করছেন দেন নিচের সেকশনটা করার পর আবার ওটা চেঞ্জ করতে হচ্ছে, দেখবেন অনেক প্রবলেমে পড়বেন। যদি শুরুতে একটা রিসার্চ করে নেন যে কিভাবে করে নেবেন টেমপ্লেটটা করবেন, দেন দেখবেন কোনো প্রবলেম হওয়ার কথা না। বুঝতে পারছেন সবাই? আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার, বা বুঝতেছেন কিনা একটু বলেন তো দেখি।
আচ্ছা, আমি যা বলতেছি ওগুলো কি বুঝতেছেন না শুধু শুনতেছেন কোনটা? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওইটা বোঝা যাবে। দেখেন ওইখানে তো তিনটা পার্ট দেখতে পাচ্ছি। লোগো হচ্ছে আলাদা একটা জিনিস, তাই না? তারপর নেভিগেশন হচ্ছে আলাদা একটা জিনিস, ওইটা হচ্ছে আলাদা একটা কেস জিনিস। তো তিনটা, যেহেতু তিন ধরনের তিনটা সাবজেক্ট ওইখানে আছে, একটা হচ্ছে লোগো, আর একটা হচ্ছে নেভিগেশন, আর একটা হচ্ছে সার্চ। তো যেহেতু তিনটা বিষয় এখানে আছে, বা তিনটা কি বলতে পারি ওইটাকে, তিনটা পার্ট আছে ওইখানে, তো আমরা তিনটা ডিপ নিব, ঠিক আছে? মানে ওইটা ডিপেন্ড করে কয়টা পার্ট আছে বা কয়টা বিষয় আছে ওইখানে, ওগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু ডিপগুলো ডিপেন্ড করা হয়। আচ্ছা, তো আমরা হিরো সেকশন একদম সিম্পলি পাইলাম যে পুরোটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারপর কন্টেনারের ভিতরে কন্টেন্ট গুলো আছে। কি কন্টেন্ট? টাইটেল, তারপর ওগুলো আছে, ওগুলো মুখস্থ করার কিছু না, just দেখবেন আর কি। আচ্ছা, তারপরের সেকশন দেখেন। ওইটা ওইটা হয়তো পোস্ট হতে পারে, অথবা কোনো ফিচার ফিচার এরিয়া হতে পারে, ঠিক আছে? হয়তো পোস্ট, সুপারের কোলাবোরেশন, ভিজুয়াল কোয়ালিটি, হ্যাঁ এটা পোস্ট হতে পারে, অথবা কোনো ধরনের ফিচার হতে পারে। তো দেখেন, তো প্রথমে দেখতে পাচ্ছি একটা টাইটেল আছে এখানে, এটা হচ্ছে সেকশন টাইটেল, ঠিক আছে? এটা সেকশন হেডার বলতে পারেন, অথবা সেকশন টাইটেল। সেকশন হেডার হচ্ছে এতটুকু, আর সেকশন টাইটেল হচ্ছে ওইটা, সেকশন সাব টাইটেল হচ্ছে ওইটা, বা প্যারাগ্রাফ হচ্ছে ওইটা, ঠিক আছে? ডেসক্রিপশন, সেকশন ডেসক্রিপশন ওইটা বলতে পারি আমরা। তো সেকশন টাইটেল, দেন একটা ডেসক্রিপশন আছে, মধ্যখানে দেখেন একটা কি আছে, একটা একটা লাইন আছে, একটা হরিজন্টাল বার আছে, তাই না? আবার সেকশন টাইটেলে দেখেন আবার দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে দুইটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, অন্য একটা কালার বা ফন্টের সাইজটাও বড়, কিন্তু ভিজুয়াল কোয়ালিটি যেটা আছে ওইটার ফন্টের সাইজ ছোট, পাশাপাশি কি কালারটাও কিন্তু অনেকটা কালার দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওইটা আমাদের করে নিব। কিভাবে করবো এটা? টাইটেলের ভিতরে এটা নিয়ে নিব এস2 এর মধ্যখানে, আর ভিজুয়াল কোয়ালিটিটা একটা স্পান দিয়ে দিব, এবং ওই স্পানে আমরা কি ইউজ করব? ওই স্টাইলটা ইউজ করবো, তাইলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, তারপরে তো তিনটা পোস্ট আছে, এটা কিভাবে করতে হয় ওইটা আমরা জানি, অলরেডি করে ফেলছি। প্রথম যে প্রজেক্টটা করছিলাম, প্রজেক্টটা করে ফেলছি। একটা ইমেজ, তারপর ওগুলো দেখাবো না, সমস্যা নেই। তো এখানে সিম্পলি দেখতে পাচ্ছি তিনটা পোস্ট, ওইটার মতোই কিন্তু তিনটা পোস্ট ওইখানে দেখতে পাচ্ছি। তিনটা পোস্ট না অ্যাকচুয়ালি, ওগুলা সার্ভিস বলতে পারি আমরা। আহ, তারপরে ফাইনালি ফুটার। ফুটারে কি আছে দেখুন, একটা ফুটার মেনু আছে এখানে, ওটা হচ্ছে ফুটার মেনু, ঠিক আছে? তারপরে কপিরাইট নোটিশটা আছে, আর কিছু নাই। তো আমরা স্টার্ট করতে পারি। মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে আমরা কাজটা কিভাবে করব না করব, এখন আমরা কাজ শুরু করতে পারি। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা ভাই? হ্যাঁ। আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ শিফাত। হ্যাঁ, এই তো টেমপ্লেটটা করতেছি আমরা, ওই যে টেমপ্লেটটা দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা শুরু করি। তো আমরা প্রথমেই জানি আমরা ওয়েবসাইটে হেডার থাকে, তাই না? তো হেডার আমরা ট্যাগ দিলাম, ওটা হচ্ছে হেডারটা হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট, তাই না? তো হেডারের জন্য হেডার ট্যাগটাই নেওয়াটাই বেস্ট। তারপরে আমি HTML কোডগুলো কিভাবে সাজাই একটু দেখেন। অনেকে অনেকভাবে করে, বুঝতে পারছেন? অনেকে অনেকভাবে করে, বাট স্ট্যান্ডার্ড ওয়েতে সবারটা হয় না। ট্রাই করবেন সবসময় স্ট্যান্ডার্ড ওয়েতে করার, বা আমিও ট্রাই করবো দেখানোর। কারণ কোডিং বা স্টেন সিস্টেমের একটা জিনিস আপনি যে কোনোভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই, করা যাবে, বাট স্ট্যান্ডার্ড ওয়েতে করাটাই হচ্ছে বিষয়। তো আমরা হেডার নিলাম। হেডারে
পিএইচডি তে দেখতে পাচ্ছি তিনটা দিন, একটা হচ্ছে লোগো, নেভিগেশন আছে, তারপর সার্চ ফর্মটা আছে, তাই না? তো আমরা একদম সিম্পলি কিভাবে কাজটা করা যায় দেখেন। আমরা প্রথমে কি নিব, যে লোগো নামে একটা ডিভ নিয়ে নিচ্ছি, যেহেতু এখানে কোনো ধরনের গ্রিড সিস্টেম ইউজ করতেছি না, লাইক বুটস্ট্র্যাপ বা অন্য কিছু, তো আমরা কাস্টম ভাবেই করব এখানে। তো লোগো নিয়ে নিলাম, আর সেম ভাবে আরেকটা ডিভ নিয়ে নেই, এটা হচ্ছে মেনু, ঠিক আছে। আরেকটা ডিভ নিয়ে নেই, এটা হচ্ছে সার্চ ফর্ম আন্ডারস্কোর ফর্ম, ঠিক আছে। আমি ওইভাবে কোডিং করতেছি আপনাদের বোঝানোর জন্য একটু। আমি চাইলে লোগো ডিভ নেওয়ার পরে যদি লোগো দিয়ে দেন মেনুটা নিতে পারতাম, ওইটা পরবর্তী নিতে পারতাম মেনু দেওয়ার পরে। তো যাতে সহজে বুঝতে পারেন আপনার জন্য আমি ওইভাবে করতেছি, পরবর্তীতে তো প্রজেক্ট ওরকম করা হবে না। কে রিকোয়েস্ট পাঠালেন জয়েন হওয়ার জন্য? আচ্ছা, তো লোগোর ভিতর আমরা কি রাখবো, একটা ইমেজ রেখে দিতে পারি, একটা লোগো ডাউনলোড করে নেই, অথবা এখানে একটা টেক্সট রেখে দিই, টেক্সট দেন ওইটা লোগো আকারে থাকবে, আমরা একটা লোগো ডাউনলোড করে নিই, এটাই বেটার। আচ্ছা, আমরা এখান থেকে ডাউনলোড করে নিই, গুগল থেকে ডাউনলোড করে একটা লোগো, ছোট্ট একটা লোগো, যেহেতু আমরা ওইটা পিক করতে পারবো না। অথবা আমরা একটা কাজ করতে পারি, হ্যাঁ, যদি আমরা সিম টু সিম চাই, ওইটাকে আমরা ক্রপ করে নিব। সেজন্য লোগোটা আলাদা হয়ে গেছে, ক্রপ টুলে আমরা ওইটা সিলেক্ট করে লোগোটা আলাদা হয়েছে, সেজন্য ওইটা যে কন্ট্রোল এস প্রেস করি, অথবা না কন্ট্রোল এস দিব না, আমরা কন্ট্রোল শিফট অল্টার এস, সেভ ফর ওয়েব দিব, ঠিক আছে। দেন ওইটা সেভ করব, কন্ট্রোল শিফট অল্টার এস, ঠিক আছে। অথবা ফাইল থেকে কোথায় এক্সপোর্ট দেন সেভ ফর ওয়েব, হ্যাঁ, ওইখান থেকে আপনি কোয়ালিটিটা কি করে নেবেন, যদি পিএনজি চান পিএনজি দিয়ে দিবেন, লোগোর ক্ষেত্রে অলওয়েজ পিএনজি থাকবে, ওইটা পিএনজি দেওয়ার দরকার নেই, এটা জেপিজি দিতে পারেন, যেহেতু এটা পিএনজি না, ট্রান্সপারেন্ট না, ওই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এখানে আমরা জেপিজি রেখে দিতে হবে, পিএনজি থাক, সমস্যা নেই। দেন আমরা সেভে ক্লিক করব, সেভ কোন জায়গায় সেভ করব, আমাদের প্রজেক্টে নিয়ে যাই, প্রজেক্ট ফোল্ডারটা কোন জায়গায়, দ্যাট দেন ইমেজের ভিতরে আমরা ওইখানে কি বলবো যে logo ডট পিএনজি, logo ডট পিএনজি, হ্যাঁ, ক্রপ হয়ে গেল। আমাদের পূর্বের জায়গায় চলে যাবো, এখানে তো ক্রপ হয়ে গেছে তাই না, তাই আমরা যাই আগের জায়গায়, আমাদের টেমপ্লেটটা চলে আসবে। তো ওইখান থেকে আমরা হিস্ট্রি, ওইখানে দেখতে পাচ্ছি হিস্ট্রি, হিস্ট্রি নামে একটা আইকন আছে এখানে, যদি ওইখানে না থাকে তাহলে আপনি উইন্ডো থেকে হিস্ট্রিটা নিয়ে আসবেন, ওখানে যে হিস্ট্রি পেয়ে যাবেন। হিস্ট্রিটা কোথায়, নেভিগেশন, পাথ, এই তো ভাই ওই যে উপরে ইনফো। হ্যাঁ, এই তো ওইখানে ক্লিক করলে, ওইখানে ক্লিক করে দেখবেন ওপেন হয়েছে। আমার যেহেতু এখানে আছে তাহলে আমি ওপেন করলাম, ওইটা উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই তো আসছে, আগের জায়গায় চলে আসছে। তো আমরা ওই ইমেজটা ইউজ করে নিব। এখন ইমেজের ভিতরে একটা logo ডট পিএনজি নামে একটা কি আছে, তো ইমেজটা আমরা কি করে নিব, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে গিরে নিব। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে লোগোটা সাধারণত ক্লিকেবল থাকে, লোগোতে ক্লিক করা যায়, তাই না? তো ক্লিকেবল করার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে গিরে নিব ইমেজটাকে। তো লোগোর ক্ষেত্রে এই কাজটা করবেন সবাই। এই তো আমাদের লোগোর কাজ কমপ্লিট হয়ে গেছে। দেন মেনুর মধ্যে কি কাজ করব আমরা,
আমরা নেব নিতে পারি, দেন নেবের মধ্যখানে ULLI দিয়ে করতে পারি অথবা শুধু এনকোটেক দিয়ে করতে পারি। তো আমরা ULLI দিয়ে করি, ULLI দেন A। আমরা এনকোটেকে কি বললাম, এটা হ্যাশ সাইন দিয়ে দিলাম। তারপরে ওইখানে কি কি কোন কোন আইটেম আছে একটু দেখি। হোম, অ্যাবাউট, প্রোডাক্ট, সার্ভিস। হোম, কন্ট্রোল শিফট ডি, ওইটা হবে কি অ্যাবাউট। নেক্সট দিন কেউ বললেন আবার যে এটা বুঝি নাই স্যার। হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট না প্রোডাক্ট, তারপর কি সার্ভিস। ওকে, তো আমাদের দেখেন নেভিগেশনের মার্কআপ যেটা আছে ওইটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো ওইখানে দেখেন ওইখানে ডিভ না নিয়ে নেভিগেশন দিয়ে গিয়ে নিতে পারি, বাট যেহেতু আমরা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি না, আমরা ওই ডিভ নিয়ে নিলাম এর জন্য, যাতে তিনটা যাতে একসাথে তিনটার মিল থাকে, বুঝতে পারছেন। পরবর্তীতে যাতে আমরা যদি ওইখানে কোনো ফ্লেক্স ইউজ করি যাতে সবগুলাকে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, যেহেতু সবগুলাই ডিভ, ওইটাও ডিভ, ওইটাও ডিভ, ওইটাও ডিভ, যাতে তিনটাকে সিলেক্ট করতে পারি এর জন্য ডিভ নিয়ে নিলাম। তো মেনু আইটেমগুলো নিয়ে আসলাম, মেনু আইটেমগুলো ওগুলোই কয়টা, চারটা আইটেম, চারটায় নিয়ে আসি। তো ওইখানে দেখেন সার্ভিসের ড্রপ ডাউন আছে, তো ড্রপ ডাউন আপাতত করলাম না আমরা, যেহেতু ড্রপ ডাউন এখন দেখানো হয় নাই। ড্রপ ডাউন মেনু কীভাবে ক্রিয়েট করবেন এটা পরবর্তীতে দেখাবো। আচ্ছা, তো সার্চ ফর্মটা কীভাবে নিয়ে আসবো, আমরা প্রথমে একটা ফর্ম নিয়ে আসবো। অ্যাকশনের ভিতরে আপাতত কি রাখলাম, একটু ব্ল্যাঙ্ক রাখলাম, দেন ফর্মের ভিতরে একটা ইনপুট দিব, টাইপ হবে কি সার্চ, সার্চ, তারপর একটা বাটন দিয়ে দিব, অথবা ইনপুট নিতে পারি, টাইপ দিয়ে দিব বাটন। ঠিক আছে, ও দুইটা দিয়ে করা যায়। আমরা ইনপুট দিই, টাইপ বাটন দিব, ইনপুট টাইপ হবে কি সাবমিট। বাট এখানে ভ্যালু দিতে হবে অবশ্যই, কি আছে এখানে সার্চ, দেখেন এখানে সার্চ দেয়া আছে, বাটনের ভ্যালু সার্চ দেয়া আছে। তো আমরা কি দিব এখানে যে ভ্যালু সার্চ, যাতে সার্চ লেখাটা বাটনে আসে আর কি, সার্চ। তো আমাদের হেডার পার্টের যে HTML মার্কআপ যেটা ডান, আর কিছু করা লাগবে না এখন। ঠিক আছে, আমাদের কন্টেন্ট যেগুলো আছে কন্টেন্টগুলো সব করাই ফেলছি, ইনপুটগুলো নিয়ে আসছি, ওইটাও নিয়ে আসছি, ওইটাও নিয়ে আসছি, বাট কিছু কাজ করলাম। ওই যে ডিপগুলো কীভাবে নিচ্ছি ওইটা তো একদম ডিটেলসই বললাম। দেন এখন যদি সেভ করে আউটপুটে একটু দেখি কেমন আসছে, ওপেন ইন ব্রাউজার। হ্যাঁ দেখেন লগোটা আসছে, মেনু আইটেমগুলোও আসছে, সার্চ ফর্মটাও চলে আসছে। ঠিক আছে, তো এখন আমরা যে জিনিসটা মিস করছি ওইটা হচ্ছে একটা কন্টেইনার নিতে হবে আমাদের। ঠিক আছে, এটা কন্টেন্ট ওয়াইড নিতে হবে। আমরা PHP-তে দেখতে পাচ্ছি আমাদের কন্টেন্টের নির্দিষ্ট কিছু ওয়াইড আছে, দেখেন ডানে বামে কিছু জায়গা আছে, ওইখানে জায়গা আছে, কিন্তু কন্টেন্টটা নির্দিষ্ট একটা ওয়াইডের ভিতরে। তো আমরা যেটা করব হেডারের পরেই কাজটা করে নিব, হেডারের পরেই আমরা ওইখানে কন্টেন্ট ওয়াইড অথবা কন্টেন্ট র্যাপার নামে একটা কন্টেন্ট র্যাপার ভুল টাইপ হইতেছে। ভুল টাইপ হইতেছে নাকি, কন্টেন্ট র্যাপার। হ্যাঁ এখন ঠিক আছে। তো আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। আচ্ছা, আমরা ডিপটা ক্লোজিং পার্টটা কোন জায়গায় নিব, মানে হেডার ক্লোজ হওয়ার আগেই ওইটা দিয়ে দেব। আর ভিতরের অংশগুলো একটু সরিয়ে নিই, একটা ট্যাব প্রেস করলাম। হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে।
এখন আমরা কন্টেন্ট র্যাপারকে আমরা স্টাইল দিয়ে ওইটার মধ্যখানে নিয়ে আসবো, সমস্যা নেই। এখন যদি সেভ করি আমরা ভিজুয়ালি কোনো চেঞ্জ দেখতে পাবো না, হ্যাঁ যেমন তেমন আছে, বাট যখন স্টাইল দেবো তখনই আমরা কিছু চেঞ্জ দেখতে পাবো। প্রথমে স্টাইলই করে নিই, ঠিক আছে? আমরা প্রথম হেডারটা কমপ্লিট করে দেন আমরা নিচের সেকশনে যাব। কিন্তু বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে যেটা হবে, প্রথমে পুরো টেমপ্লেটে HTML করে নেবেন, দেন ওইটা CSS করা শুরু করবেন, দ্রুত প্রজেক্টটা ডান করতে পারবেন অ্যাকচুয়ালি। আচ্ছা, তো কি CSS করবো? প্রথমেই কন্টেন্টের ওয়াইডটা একটু কি নেই, আমরা একটু দেখি কেমন কন্টেন্টের ওয়াইড, কতটুকু ওয়াইড ইউজ করা হয়েছে। হ্যাঁ 1140 পিক্সেল নিতে পারি আমরা, 1143 দেখতে পাচ্ছি এখানে 1140 পিক্সেলই। হ্যাঁ 1140 পিক্সেল। দেখেন এটার নাম কি? এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। ওই মার্কিউ টুল দিয়ে ওইটা আপনি কি করতে মাপতে পারবেন যে এক্স্যাক্টলি কতটুকু ওয়াইড আছে, ওয়াইড হাইট আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকু ওয়াইড হাইট বুঝতে পারবেন। তো এখানে দেখেন ওয়াইড হাইট নামে দেখতে পাচ্ছেন, ওইখানে অনেকের ইঞ্চি আসতে পারে, ওইখানে তো আমি পিক্সেল দেখতে পাচ্ছি ইঞ্চি আসতে পারে। তো পিক্সেল কিভাবে করবেন? পিক্সেলটা করবেন ওই যে অনেকের ওরকম থাকতে পারে। তো যদি ওইরকম থাকে তাহলে Ctrl+R দিয়ে রুলারটা ওপেন করে নেবেন, রুলার থেকে রাইট বাটন দেন পিক্সেল, সেন্টিমিটার মিলিমিটার অনেকগুলো আছে, পয়েন্ট আছে, পিক্সেল সেট করে নেবেন। একটু ওয়েবে কাজ করেন পিক্সেলই বেস্ট। হ্যাঁ, তো ওইরকম আমরা দেখে নিলাম যে 1140 পিক্সেল। কন্টেন্টের ওয়াইড কতটুকু? 1140 পিক্সেল, তাই না? ওয়ার্ড র্যাপ করে নিলাম, দেন প্রথমেই ওই কন্টেন্ট র্যাপারটা দিয়ে দিই, যে উইড হবে 1140 পিক্সেল। 1140 পিক্সেল কি হবে? মার্জিন 0 অটো হবে, ঠিক আছে? মার্জিন 0 অটো, যাতে এটা মধ্যখানে থাকে, 0 অটো। ওকে, তো আমরা এখন যদি একটু আউটপুট দেখি, দেখো যে কিছুটা হইলেও চেঞ্জ হয়েছে। হ্যাঁ দেখেন এটা তার কন্টেন্টের ওয়াইডের ভিতরে চলে আসছে, ঠিক আছে? তো আমরা স্টাইল দেখতে পাচ্ছি, ওই যে টেমপ্লেটে দেখতে পাচ্ছি পুরা হেডারে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, পুরা হেডারে দেখো, পুরো হেডারে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আমরা পুরো হেডারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। পুরো হেডার যে সিলেক্ট করব, দেন ওইটার নিচে আমরা ওইখানে হেডার CSS নামে কি করে নেই, একটা কমেন্ট আউট করে নেই, হেডার CSS, দেন হেডার ব্যাকগ্রাউন্ড কালার কি বলবো, ব্যাকগ্রাউন্ড কালার কি আছে এখান থেকে পিক করে নেই। এটা কি আইড্রপার, এখানে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে, দেন এখান থেকে 222 ইউজ করা হয়েছে কালার কোডটা। তো আমরা ওইটা দিয়ে দিলাম। এই তো এখন দেখো হেডারে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, দেখেন পুরাটার চলে আসছে, ঠিক আছে? এখন আমরা লোগোটাকে বাম পাশে রাখবো, মেনুটাকে বাম পাশে রাখবো, ওইটাকে ডান পাশে নিয়ে আসবো। আমরা স্টাইল পরেই করি, বাট ওই কাজটা আগে করে নিই। লোগোকে বলবো ফ্ল্যাট লেফট, মেনুকে বলবো ফ্ল্যাট লেফট, আর সার্চ ফর্মকে বলবো কি ফ্ল্যাট রাইট। তো আমরা লোগোটা সিলেক্ট করি, এখানে লোগোকে বলবো ফ্ল্যাট লেফট, আর তারপরে কি মেনুটাকেও বলবো যে ফ্ল্যাট লেফট, তারপরে সার্চ ফর্ম যেটা আছে ওইটাকে বলবো কি ফ্ল্যাট রাইট। হ্যাঁ, এখন যদি আমরা আউটপুট দেখি তাহলে একটা জিনিস দেখতে পারবো। দেখেন আমাদের হয়তো ব্যাকগ্রাউন্ড কালারটা চলে যাবে, না ব্যাকগ্রাউন্ড কালারটা যায় না,
যদিও ফ্লোয়েট ইউজ করছি, দেখেন ওই যে সার্চ ফোনটা নিচে চলে আসছে, কারণ কি? ওইটা তো নিচে আসার কথা না। ও আচ্ছা, দেখেন এখানে ক্লাস নেমটা ভুল করছি, ওইখানে কি দিছি, এম এ দিছি, আর ওইখানে এম ই দিছি, ঠিক আছে? ওই ক্লাস নেমের ক্ষেত্রে খুবই মনোযোগ দিয়ে করবেন, এটা কপি পেস্ট করে নেবেন। হয়তো এখানে ম্যানুয়ালি, ওইখানে ম্যানুয়ালি লিখছি, ওইখানে ম্যানুয়ালি দিছি, ওইখানে ম্যানুয়ালি অবশ্যই লিখবেন, দেন ওটা কপি করে ওইখানে দিয়ে দিবেন। তো এখন যদি আউটপুট দেখি আমরা, তাইলে দেখতে পারবো, হ্যাঁ দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেছে। কারণ কি ব্যাকগ্রাউন্ড কালারটা যাওয়ার কারণ কি বলেন তো দেখি, এখন ওইটা বোঝার কথা। যদি বিগত ক্লাসগুলো বুঝেন তাইলে ওইটা বুঝবেন আশা করি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা কেন গেল কেউ কি বুঝতেছেন? ভাই এটা কি ওভাররাইট হচ্ছে এমনটা? মানে না, এমনটা না। দেখেন আমরা ফ্লয়েড ইউজ করছি তিনটাতেই ফ্লয়েড, ঠিক আছে? তিনটাতে ফ্লয়েড ইউজ করার ফলে আমরা হেডারে যে কি দিছি, যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিছি, ওই হেডারে নির্দিষ্ট কোনো হাইট পাচ্ছে না। কারণ কি? কারণ যে ফ্লয়েড ইউজ করলে কন্টেন্টগুলো কি হয়ে যায়, উপরে উঠে যায় বা সমান হয়ে যায়। জি ভাই। ওইটার জন্য তিনটা কন্টেন্টই কিন্তু বাসমান আছে, আর হেডারে নির্দিষ্ট কোনো হাইট পাচ্ছে না বিদায় ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারতেছে না। তো আমরা যদি হেডারে বলে দিই যে তোমার নির্দিষ্ট একটা হাইট আছে, হাইট কতটুকু দিব আমরা এখান থেকে একটু দেখে নেই কতটুকু আছে অলরেডি। এখন হ্যাঁ 50 পিক্সেল, অ্যাকুরেট 50 পিক্সেল আছে। তো আমরা হেডারকে বলবো যে তোমার হাইট হচ্ছে 500, না 50 পিক্সেল হবে এটা। এখন যদি রিলোড দিই, হ্যাঁ দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চলে আসছে এখন ঠিকঠাক। তো এখন আমরা যেটা করব, প্রথম মেনু নিয়ে কাজ করি, তারপর এটা নিয়ে কাজ করব। তো লগো তো বাম পাশে আছেই, উপর থেকে একটু সরিয়ে দিব, উপর থেকে একটু মধ্যখানে নিয়ে আসবো। আমরা এখানে ফ্লেক্স বক্স ইউজ করে কিন্তু ইজিলি একদম মিডিল অ্যালাইন করতে পারি, ঠিক আছে? এখন যে আবার ফ্লেক্স বক্স দেখতেছি না, এখন মার্জিন পেডিং দিয়ে কাজটা করি। তো আমরা লগোকে যদি বলি মার্জিন টপ অথবা পেডিং টপ হচ্ছে 10 পিক্সেল, তাইলে উপর থেকে সরে আসবে। দেখেন আমরা ইমেজটাকে সিলেক্ট করি, দেন লগোর ভিতরে যে ইমেজ যেটা আছে ওইটাকে বলবো যে মার্জিন টপ, অথবা পুরো লোগোটাকেই বলবো যে মার্জিন টপ 10 পিক্সেল। হ্যাঁ দেখেন উপর থেকে একটু সরে আসছে। হ্যাঁ 10 পিক্সেল দিলে একদম অ্যাকুরেট সেন্টার লাইন হয়ে আছে উপর নিচে ভার্টিক্যালি। আর ওইখানে লোগো কোন জায়গায়, হ্যাঁ ওইখানে লোগো আছে, এখানে বলবো যে মার্জিন টপ 10 পিক্সেল। এই তো, এই তো আছে। আচ্ছা, এখন আমরা নেভিগেশনে কাজ করি। প্রথমে ওই যে বুলেট পয়েন্টটা রিমুভ করে দিব, তারপর ওইটা হরিজন্টাল মেনু করবো। ওই তো ভার্টিক্যাল দেখতে পাচ্ছি, ওইটা হরিজন্টাল করে নেব। ওইটা ভার্টিক্যাল কেন আসছে? ওই যে এলআই ইউজ করছি, এলআই তো জানি আমরা ব্লক লেভেল এলিমেন্ট, তো এলআইয়ের জন্য ওইটা উপর নিচে আসছে, ভার্টিক্যালি আসছে, আমরা এটা হরিজন্টাল করে নিব। এখানে কি কি কাজ করব, এটা হচ্ছে বুলেট পয়েন্টটা রিমুভ করব, তারপর ওই যে কালার, তারপর ওই যে একটা ওইটা কি আন্ডারলাইন যেটা আছে, ওই আন্ডারলাইনটা রিমুভ করব, ওইটা ভার্টিক্যালি করব, হরিজন্টালি করব। তো ওই বুলেট পয়েন্টটা জানি আমরা ইউএল থেকে রিমুভ করতে হয়, তাই না? হ্যাঁ, ওই যে মেনু যেটা আছে, মেনুর
মেনুর ভিতরে যে ULLI যেটা আছে, ULLI, প্রথমে UL কাজ করি। UL কে বলবো যে লিস্ট স্টাইল টাইপ নান। LI কে কি বলবো আমরা, ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে, অথবা ফ্ল্যাট লেফট, যে কোনটা করতে পারি। আর দত্তরি ULLI, LI কে বলবো যে ডিসপ্লে ইনলাইন ব্লক। তারপরে অ্যাঙ্করটাকে কি কাজ করবো, ওইটা মেনু আমরা নেক্সট ক্লাসে বা প্রিভিয়াস কোন একটা ক্লাসে আমরা মেনুটা কিভাবে ক্রিয়েট করতে দেখে নিচ্ছি। এখন জাস্ট কাজটা করি। এলআই এর ভিতরে যে অ্যাঙ্কর আছে, অ্যাঙ্কর টেক্সট ডেকোরেশন রিমুভ করে নেব, নান করলাম। দেন কালার, একটা কালার দিব। কোন কালারটা দিব, টেক্সট গুলাকে কোন কালার দিব, ওইটা ওইখান থেকে আমরা কি করে নিব, পিক করে নিব। হ্যাঁ, ওই কালারটা, কালার হচ্ছে ওইটা। তারপর ফন্ট সাইজ কি, আমরা আন্দাজ করে একটু দিয়ে দিব। ফন্ট সাইজ 16 পিক্সেল, যদি আর একটু বাড়াতে হয় বাড়াবো, না সমস্যা নেই। এখন আউটপুট দেখি একটু কেমন আসছে, দেখি। দেখেন ওগুলো মোটামুটি ভার্টিক্যালি চলে আসে। এখন আমরা প্যাডিং দিব, ফন্ট সাইজটা একটু বাড়াতে হবে। ওইখানে দেখতে আমরা Ctrl+1 প্রেস করি। হ্যাঁ, রোবটো ফন্টটা অবশ্যই পাইয়ে দিতে হবে আমাদের। ফন্ট সাইজ, হ্যাঁ ফন্ট সাইজ ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, রেখে দিলাম। একটা প্যাডিং দিব। কি প্যাডিং দিব দেখেন, উপর নিচে কতটুকু আছে প্যাডিং। 20 পিক্সেল, ডানে বামে কতটুকু, 15 পিক্সেল, ঠিক আছে। উপর নিচে 20 পিক্সেল প্যাডিং আছে, ডানে বামে 15 পিক্সেল। প্যাডিংটা অ্যাঙ্কর থেকে দিব। প্যাডিং 20 পিক্সেল, 15 পিক্সেল। সেভ করি, রিলোড দিই। হ্যাঁ দেখেন প্যাডিংটা চলে আসছে ডানে বামে, কিন্তু উপর নিচে প্যাডিংটা আসে নাই। কারণ কি, কারণ হচ্ছে ওই যে ওইটা অ্যাঙ্করটেক তো আমরা জানি যে ইনলাইন এলিমেন্ট, তাই না? তো ইনলাইন এলিমেন্টকে যদি আমরা কখনো প্যাডিং দেই, ওইটাকে কি করে নিব, যে ডিসপ্লে ইনলাইন ব্লক করে নিতে হবে আমাদের। দেন প্যাডিংটা আমরা দেখবো যে ঠিকঠাক কাজ করতেছে। হ্যাঁ, এই তো প্যাডিংয়ে ঠিকঠাক কাজ করতেছে, কিন্তু প্যাডিংটা বেশি হয়ে গেছে, ঠিক আছে। আমরা ওই যে হেডারের হাইট অনুযায়ী ওটা হচ্ছে না, আমরা প্যাডিংটা একটু কমাতে হবে আমাদের। আচ্ছা একটু দেখি তো এটার হাইট কতটুকু আছে এখানে। হ্যাঁ, এটা 50 পিক্সেল আসছে, ঠিক আছে। তো আমরা আগে ফন্টটা একটু চেঞ্জ করি, ঠিক আছে। ফন্ট রোবটো ফন্টটা নিয়ে আসি। ওইখানে তো একটা ফন্ট দেখতে পাচ্ছি, আমরা রোবটো ফন্টটা ইউজ করব। পুরো ওয়েবসাইটে আমরা রোবটো ফন্ট ইউজ করব। তো গুগল ফন্টে যাই, fonts.google.com। হ্যাঁ, রোবটো লাইট ভার্সনটা নিব, রেগুলারটাও নিব, মিডিয়ামটাও নিয়ে নিলাম, বোল্ড, হ্যাঁ এগুলোই রেখে দিলাম। দেন ওই লিঙ্কটা ইউজ করি আমরা, জাস্ট ওই লিঙ্কটা HTML এ পেস্ট করে দিব। তারপরে কি, ওই যে ফন্ট ফ্যামিলি যেটা আছে ওইটা আমরা বডিতে দিয়ে দেবো, যেহেতু পুরো ওয়েবসাইটে চাই, তো আমরা ওইখানে বলবো যে উপরে যে বডি ফন্ট ফ্যামিলি হচ্ছে ওইটা, রাইট। ওইটাও সেভ করে আমরা এখন যদি রিলোড দিই, আমরা দেখবো যদি সবগুলা ঠিকঠাক থাকে তাহলে ওই ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই তো তোমরা একটু উপর নিচে একটু প্যাডিং একটু কমিয়ে দিই, তাহলেই হয়ে যাবে হেডারটা। এখন একদম অ্যাকুরেট, 16 পিক্সেল,
15 দিলে কম হয়ে যায়, 16 দিতে হবে, একুরে 16 পিক্সেল। হ্যাঁ, উপর নিচে 16 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল। আমরা ওইটা একটু চেঞ্জ করে দেই। এখানে কি দেবো যে 16 পিক্সেল। সেভ করি, আউটপুট দেখি, এখন দেখো যে সবগুলা ঠিকঠাক আছে। তো আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, ওই যে হোভার, দেখেন হোভারের পরে আইটেমটা যখন হোভার হচ্ছে তখন ব্যাকগ্রাউন্ড কালারটা কি হচ্ছে, কালো হচ্ছে, তারপর ফন্টের কালারটা হোয়াইট হচ্ছে। তো ওই কাজটা করতে হবে আমাদের। যখন অ্যাঙ্কর ট্যাগটা হোভার হবে, অ্যাঙ্কর ট্যাগ যখন হোভার হবে তখন ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, কালো, একদম অ্যাকুরেট কালো দেখছিলাম। তারপরে কালারটা হোয়াইট। না, 16 পিক্সেল বেশি হয়ে গেছে, প্যাডিং একটু বাইরে চলে আসছে, আমরা 15 পিক্সেল দিই। হ্যাঁ, এখন ঠিক আছে, একদম অ্যাকুরেট। ঠিক আছে না? একদম ওইটার মতো কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা ওইটা সার্চ ফর্ম নিয়ে কাজ করি একটু। হ্যাঁ, সার্চ ফর্মের কেসটা বুঝি নাই। হ্যাঁ, ওইটা অ্যাক্টিভ অবস্থায় আমরা রেখে দিতে পারি। ওইটা অ্যাকচুয়ালি ওইখানে যে ইনস্ট্রাকশনটা দেয়া আছে ওইটা অ্যাক্টিভের আবার হোমেরও, ঠিক আছে? ওইটা অ্যাক্টিভ অবস্থায় হোমটা রাখতে পারেন, অথবা হোভারে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? বাট স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যাক্টিভে একটা রাখা। ধরুন আমরা যখন অ্যাবাউট পেজে থাকবো তখন যাতে ওই যে স্টাইলে দেখতে পাচ্ছি ওই স্টাইলটা যাতে অ্যাবাউটে চলে যায়, বুঝতে পারছেন? যখন আমরা প্রোডাক্ট পেজে থাকবো, প্রোডাক্ট পেজে থাকতে যাতে মানে ইউজার বুঝতে পারে যে কোন পেজে আছে, ওইটার জন্য অ্যাক্টিভে আমরা ওই স্টাইলটা দিয়ে দিব, ঠিক আছে? তো দেখেন আমরা নেভিগেশন ওইটাতে একটা ক্লাস নিয়ে নিলাম অ্যাক্টিভ, হোমে একটা ক্লাস নিলাম কি অ্যাক্টিভ, দেন ওই অ্যাক্টিভটাকে ওই স্টাইলটা দিয়ে দিব, ঠিক আছে? ধরেন আমরা অ্যাঙ্কর ট্যাগের সাথে অ্যাক্টিভ ক্লাসটা যেখানে যুক্ত হবে, অ্যাঙ্কর ট্যাগের সাথে অ্যাক্টিভ ক্লাসটা কোন জায়গায় আছে, শুধু হোমেই আছে, তাই না? তো হোমে যাতে ওই স্টাইলটা পায়, হোভার স্টাইলটা যাতে হোমে পায়। এখন যদি সেভ করি, রিলোড দেই, দেখেন হোমে ওই স্টাইলটা চলে আসে, ঠিক আছে? এখন অ্যাবাউটে তো আমরা আছি কিন্তু ক্লিক করছি কিন্তু ওরকম হচ্ছে না, ওরকম হবে না। এখন ওইটা স্ক্রল স্পাই দিয়ে এটা করে নিতে হবে, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা লাগবে, ঠিক আছে? যখন যাতে আমরা অ্যাবাউট পেজে থাকলে যাতে অ্যাবাউটটা ওইরকম আসে, এটা পরবর্তীতে দেখবো না কোনো এক সময়, প্রজেক্টে যখন রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করবো তখন দেখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমরা সার্চ ফর্মটা নিয়ে কাজ করি। সার্চ ফর্মে কি আছে দেখেন, হয়তো প্যাডিং দেওয়া আছে ওগুলা, অথবা হোয়াইট হাইট দিয়ে দিতে পারি আমরা, সার্চের হোয়াইট হাইট আমরা ডিফাইন করে দিতে পারি। তো আমরা প্যাডিংয়ে দিই, প্যাডিংয়ে দেওয়াটাই বেটার, যাতে ওরকম দেখা যায় আর কি, ওরকম যাতে দেখা যায়। এটার জন্য দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট, একদম অ্যাকুরেট হোয়াইট নাকি? হ্যাঁ, একদম একদম হোয়াইট। তারপরে কোনো বর্ডার কিছু নাই, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা আছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এটাতে যে একটা বর্ডার আছে, আউটলাইন আছে, তাই না? তো আউটলাইনটা রিমুভ করব, প্যাডিং দিয়ে দেব। তো আমরা কি করি, ওইটা সিলেক্ট করে নিই, দেন দেখে দেখে স্টাইলটা করব আমরা। সার্চ ফর্মের মধ্যখানে, সার্চ ফর্মের ভিতরে যে কি আছে, ইনপুট আছে, ইনপুট, যে ইনপুটের টাইপ কি, টাইপ সার্চ, দেখেন টাইপ সার্চ, দ্যাট মিন্স ইনপুট তো দুইটা আছে এখানে, তাই না? তো আমরা দেখেন প্রথম ইনপুটে একটা স্টাইল হবে, পরেরটার আরেকটা স্টাইল হবে। তো আমরা
ওই টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে কি করে নিচ্ছে, স্পেসিফিক করে নিচ্ছে, ঠিক আছে। টাইপ সার্চ যেটা ওইটা একটা স্টাইল হবে, আবার সাবমিট যেটা ওইটা আরেকটা স্টাইল হবে। তো ওইটার জন্য দেখেন সার্চ ফর্মের ভিতরে যে ইনপুটের টাইপ সার্চ, ওইটাতে আমরা একটা স্টাইল অ্যাপ্লাই করব। আর আরেকটা হচ্ছে কি, যে ইনপুটের টাইপ হচ্ছে সাবমিট, ওইটার আরেকটা স্টাইল হবে। দেখেন ইনপুটের পরে থার্ড ব্র্যাকেট যেটা আছে ওইটা দিয়ে এটা দিয়ে দিচ্ছি, দেন টাইপ মধ্যখানে ইকুয়াল দেন সার্চ, ওইখানে কোনো কোটেশন মোটেশন কিছু নাই। তো আমরা এখন লাইভ কাজ করি। আমরা যদি এখানে একটু রিলোড দেই, দেন ইন্সপেক্ট এলিমেন্ট করি, এখানে ক্লিক করার পর যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেন ইনপুট টাইপ সার্চ, দেখেন ওইটা সিলেক্ট হয়ে গেছে। আমরা যে ক্লাসটা ডিফাইন করছিলাম ওইটা এখানে চলে আসছে। এখন আমরা এখানে পেডিং দিব, ধরেন উপর নিচে দিলাম 20 পিক্সেল, ডানে আচ্ছা 20 পিক্সেল অনেক বেশি হয়ে যাচ্ছে, 10 দেই, 10ও একটু বেশি হয়ে যাচ্ছে, আমরা 7 পিক্সেল উপর নিচে পিক্সেল, আর ডানে বামে হবে আরো 7 পিক্সেল দিয়ে দিলাম। না অনেক বেশি হয়ে যাচ্ছে, আচ্ছা লেভেলের হোয়াইট কতটুকু, আচ্ছা এখানে একটু মাপজুপ ঠিক করে দিই, কাজটা করি। মোটামুটি ওইখানে একটু 200 এর মতো আছে। আমাদের এখানে কতটুকু দেখতে পাচ্ছি দেখি, মোটামুটি কাছাকাছি আছে। তাইলে আমরা আরেকটু বাড়িয়ে দিই। ডান বামের পেডিংটা যদি আরেকটু বলবো, এখানে ওইখানে 10 পিক্সেল দিয়ে দিলাম, ডান বামের পেডিংটা 10 পিক্সেল, এখন ঠিক আছে। আমরা কি জাস্ট এখানে প্যাডিংটা দিলাম, প্যাডিং আমরা ওইটা পুরোটা কপি করি, দেন কপি করে সবাই কি শুনতেছেন আমাকে, প্যাডিংটা ওইখানে দিয়ে দিলাম, ইনপুটের প্যাডিংটা ওইখানে দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে সার্চে আসি আমরা, সবাই কি শুনতেছেন? হ্যাঁ, প্রতিদিন শেষ মুহূর্তে এসে এরকম প্রবলেম হয়। সবাই কি এখন শুনতেছেন? একটু 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 জানান তো আমাকে, শুনতেছেন কিনা সবাই? আচ্ছা আচ্ছা, তোমরা সার্চ ফর্মে জাস্ট প্যাডিং দিলাম। এখন আমরা টাইপ সাবমিট বাটনে একটু কাজ করি, ওইখানে ওইটা প্যাডিং দিব, যে প্যাডিং উপর নিচে হবে। ধর আমরা 7 পিক্সেল দিলাম, হ্যাঁ উপর নিচে 7 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল, মোটামুটি ওইটার মতো হয়ে গেছে। দেখি একটু, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে কি হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁ হোয়াইট আছে, ঠিক আছে। ফন্টের সাইজটা বাড়ানোর প্রয়োজন নাই, ঠিক আছে, প্যাডিং এর সাথে সাইজটা অ্যাডজাস্ট হয়ে গেছে, আর বাড়ানোর প্রয়োজন নাই। তাইলে কি করলাম, প্যাডিং আর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ওইটা কপি করলাম, দেন ওইখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এখন আমরা পুরো সার্চ ফর্মটাকে একটু উপর থেকে সরিয়ে নিয়ে আসবো। ওইখানে একটু বলবো যে মার্জিন টপ, সার্চ ফর্ম যেখানে আছে মার্জিন টপ, ধরেন আমরা 5 পিক্সেল বলি, দেখি কেমন। হ্যাঁ 5 পিক্সেল একটু বাড়াতে হবে। হ্যাঁ এই তো ঠিক আছে। এখন কত, 8 পিক্সেল, মার্জিন টপ 8 পিক্সেল। কোন জায়গায়, সার্চ ফর্মে মার্জিন টপ 8 পিক্সেল। দেখি একটু আমরা আউটপুটটা,
বা আমাদের টেমপ্লেটটা দেখি। দেখেন মোটামুটি অ্যাকুরেট হয়ে গেছে। কোনো বর্ডার রেডিয়াস আছে নাকি এখানে? হ্যাঁ, মনে হচ্ছে বর্ডার রেডিয়াস আছে। দেখেন একটু একটু রাউন্ড করা, দেখেন কর্নারটা একটু রাউন্ড করা, 5 পিক্সেলের মতো বর্ডার রেডিয়াস আছে। আমরা ওইখানে বলি যে ইনপুটেও 5 পিক্সেল দিব, সাবমিটেও 5 পিক্সেল, সার্চেও 5 পিক্সেল দিব, ঠিক আছে? ওইটাকে বলবো যে বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, মানে চতুর্দিকে 5 পিক্সেল পাবে আর কি। আমরা মার্জিন যেভাবে দিছিলাম 5 পিক্সেল 5 পিক্সেল ওরকম। অপর দুইটা দিলে উপর নিচে পাবে, প্রথমটা পরেরটা হচ্ছে ডানে বামে। যদি চারটা দিয়ে প্রথমে টপ থেকে রাইট হয়ে লেফট বটম ওরকম আর কি, বটম লেফট। আচ্ছা, তারপর ওইটাতেও দেই বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। তারপর কিছুটা রাউন্ড হয়ে গেছে, এখন রিলোড দিই। হ্যাঁ, এখন দেখেন কিছুটা রাউন্ডেড, তাই না? কর্নার গুলো কিছুটা রাউন্ডেড ওইটার মতো আছে এখন, এই তো। আচ্ছা, তাইলে কি হেডার পার্টটা কি অ্যাকুরেট হয়েছে, কমপ্লিট? দেখেন আমরা এত টাইম নিয়ে হেডার পার্টটা করলাম, বাট ওইখানে অনেক ডিটেইলসে আলোচনা হয়েছে, ঠিক আছে? যে আলোচনাগুলো আমরা পরবর্তীতে যখন টেমপ্লেট করতে যাব অনেক সহায়ক হবে, ঠিক আছে? ওগুলো যদি মনে রাখতে পারেন, প্র্যাকটিস করে আয়ত্ত করতে পারেন, তাহলে দেখুন পরবর্তী টেমপ্লেটগুলো, পরবর্তী প্রজেক্টে কাজ করা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে। আমি বলার আগেই আপনারা বুঝে যাবেন কিভাবে কাজটা করবেন। ঠিক আছে, এখন আসি আমরা হিরো পার্টে। এটা হচ্ছে কি হিরো পার্ট, ওয়েবসাইটের হিরো পার্ট। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে হেডার স্টার্ট হেডার কিছু কমেন্ট আউট করে নেই যাতে দেখতে ভালো লাগে কোডিংটা। এখানে বলবো যে ইন্ড হেডার, এখন বলবো যে স্টার্ট কি যে হিরো, শেষে বলবো যে ইন্ড হিরো। ভাইয়া আপনি শর্টকাট লিখলে পারে মানে অন্তত আপনি কিভাবে? শর্টকাট মানে ওই যে শুধু লেখার পরে ওই যে কমেন্ট আউট, এটা কন্ট্রোল চেপে ধরে স্ল্যাশ, কন্ট্রোল স্ল্যাশ দুটাতেই প্রেস করবেন, তাইলেই হবে। তো আমরা পরবর্তী সেকশন হচ্ছে কি হিরো। দেখেন সেকশন দিলাম, দেন হিরো ক্লাসটা নিয়ে নিলাম। তো এখন কি নিব আমরা, যে কন্টেন্ট র্যাপার যেটা আছে ওই র্যাপারটা নিয়ে নিব। আচ্ছা, এখানে তো কন্টেন্ট নাকি, কন্টেন্ট তো তাই না? কন্টেন্ট র্যাপার, হ্যাঁ। তো আমরা ক্লাসটা ওইখানে চেঞ্জ করতে হবে যেহেতু এখানে হয়ে গেছে। হ্যাঁ, কন্টেন্ট র্যাপার, রাইট। হ্যাঁ, প্রথমে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, তো কন্টেন্ট র্যাপার নিয়ে নিলাম। এখন কি দিব আমরা, যে হিরো কন্টেন্ট। দেখেন ক্লাসগুলো দিয়ে একটু স্পেসিফাই করলে কাজ করতে সুবিধা, সিএসএস দিয়ে ধরতে সুবিধা হয়। যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন ওগুলা কিভাবে কোন ক্লাস কখন নিতে হয়, কিভাবে নেবেন, তখন আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? যদি প্র্যাকটিস না করেন বুঝবেন না। তো হিরো কন্টেন্টের মধ্যখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে একটা একটা কি আছে, একটা টাইটেল আছে, তারপর একটা সাবটাইটেল আছে, তাই না? 1 2 3 4 5 6 7 8টার মতো ওয়ার্ড আছে এখানে। এখানে ড্রামাটিক্যালি এঙ্গেজ দেখাচ্ছে, এঙ্গেজ। আচ্ছা, ওকে, H2 নিলাম, দেন ড্রামাটিক্যালি এঙ্গেজ। ওকে, তারপরে প্যারাগ্রাফ আছে একটা, প্যারাগ্রাফের ভিতরে আমরা লরেম 10 দিয়ে দিলাম। আর কিছু আছে, একটা বাটন আছে এখানে, কি দেওয়া যায় এঙ্গেজ না বাটনে, বাটনটা অ্যাঙ্কর দিয়ে নিতে পারি অথবা বাটন দিয়ে নিতে পারি। এখানে অ্যাঙ্কর দিলাম, দেন একটা ক্লাস দিব যে বাটন।
বিটিএন ক্লাসটাই দিলাম। দেন ওইখানে বলবো যে এঙ্গেজ নাও বাটন। এই তো আমাদের কন্টেন্টটা শো হয়ে গেল। এখন যদি আউটপুট দেখি আমরা, দেখেন কন্টেন্টগুলো চলে আসছে। আমরা ওগুলো স্টাইল করার আগে যে কাজটা করব, পুরো সেকশনের একটা হেডার, একটা কি দিয়ে দিব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, দেন প্যাডিংটাও দিয়ে দিব। তৈরি। এখন কি বলবো এখানে যে হিরো সিএসএস, সবাই কি বুঝতেছেন? আমি তো হচ্ছে খুবই দ্রুত করতেছি কাজ নাকি? আমার কি বেশি কি হয়ে যাচ্ছে, দ্রুত হয়ে যাচ্ছে নাকি দেখানোটা? আচ্ছা ঠিক না আছে। ভাই সমস্যা নাই। আচ্ছা হিরো, দেন ব্যাকগ্রাউন্ড কালার হবে কি, ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমরা একটু কি করে নেই, পিক করে নেই। দেন ওইটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, রাইট। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার পাশাপাশি কিছু প্যাডিং দেখতে পাচ্ছি, দেখেন উপর নিচে কিছু প্যাডিং আছে ওই সেকশনে, দেখেন ওইখানে কিছু প্যাডিং আছে, তারপর এখানে কিছু প্যাডিং আছে। তো আমরা একটু দেখি তো কেমন প্যাডিং আছে ওইখানে। ওইখানে আছে কতটুকু, হাইট 70-র মতো আছে, এখানে কতটুকু, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি আমরা 60। তো আমরা প্যাডিং টপ বলবো 70 পিক্সেল, প্যাডিং বটম হচ্ছে 60 পিক্সেল, পিটি বলবো 70 পিক্সেল, আর পিবি বলবো 60 পিক্সেল। তো বেসিকলি কি হয় যে প্যাডিং টপ বটম সমান হয়, যেহেতু এখানে একটু ডিফারেন্ট দিয়ে দিই। এখন প্রফেশনাল, এখন ট্রেন্ডি যে টেমপ্লেট গুলো, ওগুলো প্যাডিং টপ বটম সমান হয়। তো রিলোড দিই, এটা সেভ হয় নাই মেবি। হিরো হিরো রাইট, ব্যাকগ্রাউন্ড কালার তো দেয়া আছে, প্যাডিং টপ বটমও দেয়া আছে, সবগুলোই ঠিকঠাক আছে। হ্যাঁ ওইখানে কি দেয়া হয় না, যেখানে একটা সেমিকোলন মিসিং আছে, যার কারণে ব্যাকগ্রাউন্ড কালারটা আসছিল না। সেমিকোলন এখন ঠিক আছে সব। রিলোড দিই, এই তো প্যাডিংটাও চলে আসছে। এখন আমরা ওই ফন্টগুলো নিয়ে কাজ করব, ফন্টের সাইজটা যেগুলো নিয়ে একটু কাজ করব। তো ফন্টের কালারও আছে, দেখেন আমরা তিনটাকে আলাদা আলাদা করে সিলেক্ট করে নিয়েছি এসএসএ। যে হিরো কন্টেন্টের ভিতরে এখন হিরো ধরা দরকার নেই, যেহেতু এখানে একটা ক্লাস আছে। হিরো কন্টেন্টের ভিতরে H2P অ্যাঙ্কর ট্যাগ, রাইট। আচ্ছা ওইখানে আমরা আন্ডারস্কোর ইউজ করার ট্রাই করি, যেহেতু সবগুলোতে আন্ডারস্কোর দিছি, উপরের ক্লাসগুলোতে ওইটাতে আন্ডারস্কোর দিলাম হিরো কন্টেন্ট। তো হিরো কন্টেন্টে কি আছে যে H2, তারপরে ওইটাতে কি আছে H2, তারপরে প্যারাগ্রাফ আছে, তারপরে একটা বিটিএন ক্লাস আছে, তাই না? ওইখানে অ্যাঙ্কর ধরতে পারি অথবা বিটিএন ক্লাসটা ধরতে পারি, কোনো সমস্যা নেই। তো H2 কালার কি আছে এখানে, ফন্ট সাইজ কেমন আমরা একটু আন্দাজ করে দিয়ে দেবো, সমস্যা নেই। কালার দেখতে পাচ্ছি এখানে, আমরা ওই কালারটা একটু পিক করে নেই। হ্যাঁ একটু লাইট কালার আছে ওইটা, H2 কালার। ফন্ট সাইজ একটু ডিফাইন করে আমরা ধরেন 36 পিক্সেল দিলাম, দেন কালার হচ্ছে ওইটা, রিলোড দিই। হ্যাঁ আরেকটু সাইজ বড় হইতো, বাট ওইটা হচ্ছে বোল্ড আকারে দেখতে পাচ্ছি, কিন্তু ওইখানে হচ্ছে লাইট, তাই না? তো ওইটা একটু আমরা লাইট করে নেবো, যে ফন্ট ওয়েট কি 300 হবে অথবা 400, রেগুলারটাই দিই। তো H2 যেহেতু নেওয়া হয়েছে, তো H2 জানি আমরা ফন্ট ওয়েট ডিফল্ট কত থাকে, 700 দেওয়া থাকে, মানে বোল্ড থাকে, আমরা রেগুলার করে নিলাম। তো ফন্টের সাইজটা আরেকটু বাড়িয়ে দিব, ধর আমরা এখানে 50 দিয়ে দিলাম। এখন দেখি কেমন, ওইটা রেগুলার কি হচ্ছে না? আর তো কথা, আচ্ছা পিক্সেল দিয়ে দিচ্ছি আমরা, পিক্সেল অবশ্যই হবে না, কখনো পিক্সেল হবে না, ফন্ট ওয়েটের ভ্যালুর সাথে পিক্সেল হবে না কখনো। হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে, দেখি ওইটার মতো আসছে কিনা। মোটামুটি ঠিক আছে, আমরা যদি একটু কন্ট্রোল এ প্রেস করি, ডিফল্টটা দেখ না, ওইটা তো অনেক বড়, আরে বাপরে বাপ, আমরা কি দিতেছি এখানে দেখেন না, শুধু ওই যে ড্রামাটিক্যালি পুরোটা নিয়ে নিচ্ছে, তাইলে আমরা অনেক বড় দিতে হয়। আমরা 70 পিক্সেল দিলাম। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে।
তো প্যাডিং বটম একটা দেখতে পাচ্ছি, দেখেন ওইটার নিচে কিছু কিছু স্পেস আছে, কতটুকু প্যাডিং বটম? হ্যাঁ, আমরা 20 পিক্সেল দিয়ে দেবো, সমস্যা নেই। প্যাডিং বটম 20 পিক্সেল, পিবি 20 পিক্সেল দিয়ে দিলাম, যাতে একটু উপর থেকে সরে আসে আর কি। হ্যাঁ দেখেন নিচে একটু জায়গা হয়ে গেছে, বাট ওইখানে বেশি হয়ে গেছে মেবি জায়গা, তার সমস্যা নেই। আচ্ছা, তারপরে ওইটা কালার সেম, বাট ফন্ট সাইজটা হয়তো বা ওইখানে কত পিক্সেল, 18 পিক্সেলের মতো আছে এখানে। কালার হবে ওইটা, ওই দুইটাই কপি করলাম, প্যারাগ্রাফে দিয়ে দিলাম, দেন আচ্ছা সরি কি হইল, ওই দুইটাই কপি করলাম, আর ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল, কালার হচ্ছে সেম। রিলোড দিয়ে দেখি তো কেমন, হ্যাঁ ঠিক আছে মোটামুটি ঠিক আছে, তবে ওইটা আর একটু বাড়বে হয়তো বা। হ্যাঁ দেখেন ওইটা হচ্ছে ওইটা থেকে বের করা আছে অনেকটা, আমরা এখানে আর একটু বাড়িয়ে দিই, কন্ট্রোল শিফট ডি প্রেস করে, এখন দেখি কেমন, রিলোড দিই, হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তো এখন আমরা কি দেখবো, ওই বাটনটা তবে বাটনের, আচ্ছা বাটনটা স্টাইল করে নিই। বাটনটা কিভাবে স্টাইল করা আছে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, তারপরে ফন্টের কালার হচ্ছে কালো, আর উপরে নিচে হচ্ছে 15 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল, আমি আন্দাজ করে, হ্যাঁ 15 পিক্সেলের মতো আছে, ডানে বামে কতটুকু, 15 পিক্সেল আছে। তাহলে আমরা বাটনকে বলবো যে কালার আর ফন্ট সাইজ রাইখা দিলাম, যেমন 18 পিক্সেলই রেখে দিলাম, অথবা 20 পিক্সেল, বাটন যেহেতু একটু বড় দিয়ে দিই। কালার ধরেন কালো, কালো 3টা ভ্যালু হবে অথবা 6টা, 4টা 5টা হবে না, কালার কোড হয়তো 3টা হবে অথবা 6টা হবে। তো কালার দিয়ে দিলাম ওইটা, দেন কি দিব, ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল, হোয়াইট, তারপরে আর কি ছিল, প্যাডিং ছিল উপর নিচে 15 পিক্সেল, আচ্ছা আমরা শুধু 15 পিক্সেল দিলে চতুর্দিকেই পাবে, সমস্যা নেই। আচ্ছা তারপরে ওইটা যেহেতু বাটনটা কি অ্যাঙ্কর, একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, তো প্যাডিংটা পাওয়ার জন্য আমরা ওইটাকে কি করে নিতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক করে নিতে হবে, আর ডিসপ্লে সরি ডিআইবি, হ্যাঁ ডিসপ্লে ইনলাইন ব্লক, রাইট। সেভ করলাম, ওইটাও সেভ করলাম, এটা আউটপুট দেখি কেমন আসছে। হ্যাঁ দেখেন মোটামুটি বাটনটা চলে আসছে, বাট কি নাই ওইখানে বর্ডার রেডিয়াসটা দেওয়া নাই, এবং ওইটা একটা আন্ডারস্কোর চলে আসছে। তো আন্ডারস্কোর কোন জায়গা থেকে আসছে, হ্যাঁ ওইখান থেকে আসছে, আমরা ওইখানে বলবো যে কি টেক্সট ডেকোরেশন নান বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। এখন যদি আমরা কি বলি, রিলোড দিই, দেখেন বর্ডার রেডিয়াসটাও চলে আসছে, ওইটাও চলে আসছে, কিন্তু ওই যে প্যারাগ্রাফের আর ওইটার নিচে কোনো গ্যাপ নাই। তো ওইখানে একটা জিনিস দেখেন, হ্যাঁ ওই যে আমরা টাইটেলের কি বলছি, ওই যে নিচের যে স্পেসটা নিয়ে আসার জন্য টাইটেলকে বলছি যে মার্জিন টপ অথবা প্যাডিং বটম বলছি, তাই না? তো প্যাডিং বটম, এখনো কিন্তু আবার প্যারাগ্রাফকে বলতে হচ্ছে যে কি প্যাডিং বটম, কারণ এখানে তো দেয়া লাগবে। তো আমরা যদি ওইটাতে না দিয়ে শুধু প্যারাগ্রাফকে বলতাম যে তোমার প্যাডিং টপ এতটুকু, প্যাডিং বটম এতটুকু, তাই তো দুইটা একসাথে হয়ে যেত, তাই না? বিষয়টা কি ক্লিয়ার? আমরা ওইটা রিমুভ করে দেবো, ওইটার নিচে যে প্যাডিংটা দিয়েছে ওইটা রিমুভ করে দিব, ওইটা রিমুভ করে শুধু প্যারাগ্রাফকে বলবো যে তোমার প্যাডিং টপ হচ্ছে 20 পিক্সেল, প্যাডিং বটম হচ্ছে 20 পিক্সেল, ঠিক আছে? ধরেন আমরা যদি ওইটাতে প্যাডিং দেই, ওই যে টাইটেলে যদি প্যাডিং বটম দিই, আবার ওইটাতে গিয়ে আবার প্যাডিং বটম দিতে হচ্ছে। তো আমরা যদি একটাতেই প্যাডিং টপ বটম দিয়ে দিই, তাইলে তো মানে শর্টে আমাদের কাজটা হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা শুধু প্যারাগ্রাফকেই বলবো, ওইটা রিমুভ করে দিলাম, শুধু প্যারাগ্রাফকে বলবো যে প্যাডিং টপ 20 পিক্সেল আর প্যাডিং বটম হচ্ছে 15 পিক্সেল। ওকে, একটু কম ছিল, প্যারাগ্রাফের নিচের প্যাডিং একটু কম ছিল উপরের তুলনায়, এজন্য 15 পিক্সেল দিয়ে দিলাম। এখন যদি রিলোড দিই আমরা, এই তো আর একটু বাড়াতে হবে অবশ্যই। আমরা ওইখানে কি দিই, তো ওইখানে একটা জিনিস বোঝাই আপনাদের, ধরেন এখানে প্যাডিং বটম কোথায় দিচ্ছি, ওইটা নাকি, হ্যাঁ প্যাডিং বটম 20 পিক্সেল দিব।
হ্যাঁ, ওইটাতে দেওয়ার ফলে দেখেন কি হয়েছে, মনে হচ্ছে যেমন উপরে বেশি হয়ে গেছে পেরিং, তাই না? আসলে কিন্তু উপরে বেশি স্পেস না, আমরা যখন সবগুলা সিলেক্ট করবো একসাথে তখন দেখতেছি। দেখেন ওইটাও সিলেক্ট করলাম, সবগুলা সিলেক্ট করি, দেখেন ওইখানে স্পেস আর ওইখানে স্পেস সেম। ঠিক আছে, যদিও ভিজুয়ালি ওইখানে বেশি মনে হচ্ছে, ওইখানে বেশি মনে হচ্ছে, ওইটা অ্যাকচুয়ালি বেশি না। ঠিক আছে, ওকে, তাইলে তো আমাদের ওইটাও কমপ্লিট হয়ে গেল, তাই না? হিরো সেকশনটা কমপ্লিট হয়ে গেল। দেখেন আমাদের অ্যাকুরেট করতে গিয়ে কিন্তু অনেক হিসাব নিকাশ করে কাজটা করতে হচ্ছে ওইরকমই। তবে ওইটা একটু আমার মনে হচ্ছে এটা লাইট হবে, লাইট, ওইটা তো রেগুলার, তাই না? তো আমরা ওইটা একটু লাইট করে নেই। হিরো বিটিআর ফন্ট ওয়েট হবে 300, লাইটের ভ্যালু হচ্ছে 300, দেখে একটু কেমন। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, হিরো সেকশনটা কমপ্লিট হয়ে গেল, পরবর্তীতে কোন সেকশন? পরের সেকশনটা হচ্ছে যে দুইটা পোস্ট আছে। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি মাত্র দুইটা সেকশন করলাম আজকে, এত কথা বললাম, এতক্ষণ সময় নিলাম, দুইটা সেশন হইল। আচ্ছা, আমাকে বলেন একটু দেখি, যতটুকু আমরা দেখছি ওগুলাকে সবাই বুঝছেন না? কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন তো দেখি। যতক্ষণ যা দেখলাম আমরা, অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েতে, যদি আপনি এইভাবে ক্লায়েন্টকে কোডিং করে দেন, আমি যেভাবে কোডিংটা করতেছি, যে কোনো ক্লায়েন্ট আপনার কোডিংটা অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, ওই কোডিংটা আর আপনাদের কোডিংটা একটু মিলাবেন, যারা বিগিনার তাদের, দেখুন অনেক ডিফারেন্ট আছে। ঠিক আছে, এইভাবে কোডিং করতে হবে বেসিক্যালি। সবাইকে আছেন আমার সাথে নাকি? নেট চলে গেছে। আচ্ছা, কি হইলো হঠাৎ দেখি সবাই উদাও হয়ে যান? আমার নেট চলে যায় কেন? আবার কতক্ষণ দেখছিলেন আপনারা? কতটুকু দেখছিলেন কাজ? হিরো সেশন শেষ হয়েছে, হিরো দেখছি। মানে পুরোটা শেষ সময় দেখছেন? বলছিলাম যে হিরো সেশন শেষ হলো, ও আচ্ছা, শেষ ও ও ও হলো। ও, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে আমরা এতক্ষণ যে কোডিংটা দেখলাম, ওইটা কি সবাই বুঝতেছেন না কোন প্রবলেম আছে বলেন সেটা? স্যার একটা কথা স্যার, হ্যাঁ শিওর, বলেন বলেন। ভয়েস কেবল থাকলে ভালো হয়। ভালো। স্যার সিএসএস স্যার বলে এভাবে আগে দেখবেন স্যার, অনেক ট্যাগ আমাদের একটা লিস্ট নিয়ে কি কি ট্যাগ টাইপসের ট্যাগ রাখতে পারতাম। স্যার হয় কি, যখন যেটা প্রয়োজন তখন সেটা আমরা স্যার ওখানে অ্যাপ্লাই করতে চাই। স্যার আমরা অবশ্যই বুঝতে পারি না স্যার, তাদের কোন ট্যাগ মানে সবসময় না স্যার, কিছু সময় দেখা যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওইটা ওইটা আমি বলি একটা জিনিস, ওইটা প্রথম। হ্যাঁ, আর কথা স্যার, আপনি একটু ক্লোজ করলে হবে স্যার, আপনি থাকছেন। জি আচ্ছা স্যার, আচ্ছা আজকে ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আজকের জন্য আমরা এতটুকু। অ্যাপ্রিশিয়েট স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমি সোর্স কোডটা, যে কোডটা করলাম আজকে, ওগুলা ক্লাসরুমে দিয়ে দিব, সমস্যা নেই, কেউ কপি পেস্ট করবেন না। সবাই ক্লাসটা বা কোডিংটা দেখার সুবিধার্থে আমি দিয়ে দিব, ক্লাসরুমে দিয়ে দিব ওই। কাজ শিখে যাবেন স্যার, হ্যাঁ, ক্লাস রাইট দেখে রাইট রাইট, এক্স্যাক্টলি, ওইটা তো। হ্যাঁ ক্রিয়েটিভ কোনো কাজ হবে। না, ওইটা বলতে হয় ভাই, আর সবাই তো সমান না।